হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেকদিন পর আমি আবার চ্যানেলে ফিরে এলাম। তো যাই হোক, তো এবার আমি লহ গৌরাঙ্গের নামরে এই মুভিটাকে নিয়ে রিভিউ করব, যে এই মুভিটা 13 মার্চ 2026-এ হইচই ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। আমি ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 9 মিনিট এই মুভিটা ডিউরেশন। খুব যে বড় একটা ডিউরেশন সেটা কিন্তু নয়। তিনটে টাইম লাইনকে এখানে দেখানো হয়েছে। এখানে একটা টাইম লাইনকে দেখানো হয়েছে যেখানে ঈশা সাহা, তারপরে ইন্দ্রনীল রয়, তারা, ঈশা শাহ হলো ডিরেক্টর, ইন্দ্রনীল রয় হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর ভূমিকায় তিনি অভিনয় করছেন। এবং এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর তার যে জায়গা থেকে শুরু করে তার যে একদম সমুদ্রে সে যে বিলীন হয়ে গেছে, যে তার যে এই যে জার্নিটা, সেই জার্নিটাকে ঈশা শাহ অ্যাজ এ ডিরেক্টর হিসেবে সে একজন মানে নমিনেটেড একজন ডিরেক্টর, মানে পুরস্কার পাওয়া, ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার পাওয়া একজন ডিরেক্টর, তিনি এই টাইমলাইনটাকে ধরতে চেয়েছেন। আর একটা টাইমলাইনকে দেখানো হয়েছে যে এক্স্যাক্টলি যে চৈতন্য মহাপ্রভুর তার যে জীবনকাল, যেটা মানে তার যে লক্ষ্মীপ্রিয়ার সাথে বিয়ে হয় এবং পরে আবার বিষ্ণুপ্রিয়াকে সে বিয়ে করে, বা লক্ষ্মীপ্রিয়া যে মারা যায়, সেই যে টাইমলাইনটা, মানে তার তার যে জায়গা, সে জগন্নাথ ছাড়া আর কিচ্ছু বোঝে না। সে শ্রী কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বাণী তার যে প্রচার করে। এবং সে তার যে জায়গাটা, তার মা এবং তার জীবনী, সে যে ভালো বাঁশি বাজায় এবং তাকে যে বিয়ে দেওয়া হয়েছে, সেই টাইমলাইনটাকে দেখানো হচ্ছে। আর একটা টাইমলাইন যেটা দেখানো হচ্ছে, সেই টাইমলাইনটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং। সেখানে গিরিশ ঘোষ, তিনি একটা নাটক মানে মঞ্চস্থ করছেন, এবং সেখানে নটি বিনোদিনীকে, তাকেই কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর যে পার্টটা তাকে দেওয়া হচ্ছে, এবং সেটা সে ভালো মতো প্লে করছে। এবং গিরিশ ঘোষের ভূমিকা অভিনয় করেছে প্রাপ্ত বসু, এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর ভূমিকা অভিনয় করেছেন হলো শুভশ্রী। এবং শুভশ্রী কিন্তু এই মুভির জান বলতে গেলে। এখানে শুভশ্রীর অ্যাক্টিং আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এছাড়া কিন্তু এই সিনেমাতে আলাদা করে বলার মতো কিচ্ছু নেই। তিনটে টাইমলাইনকে দেখাতে গিয়ে ডিরেক্টর সাহেব তিনি কিন্তু অনেক কিছু মানে গুলিয়ে ফেলেছেন। এবং এই সিনেমাটা কিন্তু যখন হলে এসছিল, তখন কিন্তু মানে কি বলবো, অ্যাভারেজ রিভিউ পেয়েছে, এবং এই মুভিটা কিন্তু নেগেটিভ রিভিউ পেয়েছে। এই মুভিটা কিন্তু কোথাও গিয়ে একটা ভালো রিভিউ কিন্তু অ্যাটলিস্ট পায়নি। আমি কিন্তু শুনিনি, হয়তো বা অন্যরা শুনে থাকতে পারেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই, যে দেখুন, শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আপনি সিনেমা বানাচ্ছেন, ঠিক আছে, হ্যাঁ, যেই জিনিসটা আমার এই সিনেমার প্লাস পয়েন্ট লেগেছে, আমি যদিও কখনো আলাদা করে পজিটিভ দিক বা নেগেটিভ দিক নিয়ে কখনো আমি আলোচনা করি না, সব মিলিয়ে আমি বলি, তাও সব থেকে আমার যেটা ভালো লেগেছে, যে এই সিনেমার যে প্লাস পয়েন্ট যেটা, সেটা হলো এই সিনেমার গান, গানের প্লেসমেন্ট, এবং গানগুলোকে এত সুন্দরভাবে সিনক্রোনাইজ করা হয়েছে, এত সুন্দরভাবে গানগুলোকে সেট করা হয়েছে, বসানো হয়েছে, এবং গানগুলো প্রথম থেকে শেষ অবধি যে পিচে যে গানগুলো গেছে, সেগুলো কিন্তু অসাধারণ। এবং অসাধারণ গায়ক, গায়ক, গায়িকা, লেখনী, এবং সেই সঙ্গে সঙ্গে গানের মানে প্লেসমেন্ট, সব মিলিয়ে কিন্তু গানকে অসাধারণভাবে কিন্তু সৃজিত মুখার্জি ব্যবহার করেছেন। এবং সৃজিত মুখার্জির সিনেমায় কিন্তু গান কিন্তু সবসময় একটা বড় সম্পদ হয়ে দাঁড়ায়। এটা কিন্তু সৃজিত মুখার্জি সেই 2010-11 সাল থেকে শুরু করে এখনও 2026 অবধি, এই 15-16 বছরে তার যে জার্নিতে যতগুলো সিনেমা রিলিজ হয়েছে, সব সিনেমাই আমার সৃজিত মুখার্জির দেখা। এবং অ্যাজ এ ডিরেক্টর হিসেবে সৃজিত মুখার্জি আমার মানে যথেষ্ট প্রথম সারির তালিকায় আমি তাকে সবসময় রাখি, এবং সবসময় রেখেওছি, এবং এখনও রাখছি। কিন্তু পরবর্তীকালে আমি কতটা রাখতে পারবো, সেটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। এই কারণেই, কারণ দিনকে দিন কিন্তু তার সিনেমার যে মান, সেটা কিন্তু ক্রমশ পড়ে আসছে। তাকে কিন্তু মানে পদাতিক, যদিও আমি পদাতিক সিনেমাটা এখন অবধি দেখে উঠতে পারিনি, এছাড়া সৃজিত মুখার্জির অলমোস্ট সবগুলো সিনেমাই আমি দেখেছি। অলমোস্ট বললে ভুল হবে, সব কটা সিনেমাই তার দেখা, পদাতিক ছাড়া। সিনেমাটা যদিও খুব একটা বক্স অফিসে হিট করতে পারেনি, কিন্তু অ্যাজ এ সিনেমা হিসেবে কিন্তু সেই সিনেমাটা অনেক ভালো হয়েছিল। তো যাই হোক, অন্য সিনেমার সাথে আমি এই সিনেমা রিলেট করছি না, শুধু এতটুকু কথা বলছি যে এই যে তিনটে টাইমলাইন দেখাতে গিয়ে, টাইমলাইনগুলোর সাথে একটা টাইমলাইন কিন্তু ম্যাচ করানো, সেটাও কিন্তু একটা ডিফিকাল্ট একটা ব্যাপার। কিন্তু সেটা না করে যদি টাইমলাইনকে যদি দেখানো হতো, এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর তার যে জীবনীকাল, সেখানে যে ক্যামেরার যে দেখবেন একটু ধোঁয়াশা ধোঁয়াশা টাইপের সেটাকে করানো হয়েছে। এক্স্যাক্টলি সেটাকে কি বলা হয় আমি জানি না,
কারণ যেটা জানি না সেটা না জেনে হুট করে একটা মন্তব্য করা, সেটা আমি কখনোই করি না। সেই জিনিসটাকে কিন্তু আমার বেশ ভালো লেগেছে যে এক্স্যাক্টলি শ্রী চৈতন্য মহাপ্রভুর তার যে জীবনীকাল সেটাকে একটু অন্য টাইপে দেখানো। আর এদিকে গিরিশ ঘোষ তিনি যে নাট্য মানে একটা মঞ্চস্থ করছেন শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে, এবং এখানে ঈশা সাহা অ্যাজ এ ডিরেক্টর হিসেবে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর যে একটা সিনেমা তিনি যে বানাতে চাইছেন অ্যাজ এ মানে রিনাউন্ড একজন অ্যাক্টর, মানে পার্থ যে ক্যারেক্টারটা প্লে করছে ইন্দ্রনীল রায় চৌধুরী, তাকে দিয়ে যে যেটা করাচ্ছে সেটাকে একটা অন্য ধাপে নিয়ে আসা, এবং কিছু কিছু সিনগুলো যেভাবে ম্যাচ করিয়েছে সেখানে কিন্তু অবশ্যই সৃজিত মুখার্জিকে হ্যাটস অফ দিতে হবে। কিন্তু তারপর আমি কোথাও গিয়ে বলবো যে সিনেমাটা কিন্তু একদমই জমেনি, অ্যাটলিস্ট আমার কাছে তো জমেনি, সিনেমাটা আরও ভালো হতে পারতো। সিনেমার ডিউরেশন কম, ঠিক আছে, সিনেমার ডিউরেশন বেশি হলে যে সিনেমাটা খারাপ হবে বা সিনেমার ডিউরেশন কম হলে যে সিনেমাটা খারাপ বা ভালো হয়ে যাবে, এক্স্যাক্টলি সেই জিনিসটা কিন্তু দাঁড়ায় না। তো যাই হোক, সব মিলে আমি এতটুকু বলতে পারি যে হইচই ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে, আপনারা লহ গৌরাঙ্গের নামে সিনেমাটা দেখুন। এবং সিনেমার শুরুতে যেইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে একজন তিনি যেই যে একটা স্পিচ বলেন, তার যে একটা স্টেটমেন্ট, সেটাকে দিয়ে যে সিনেমাটাকে যে শুরু করা হয়েছে সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, এতটুকু সৃজিত মুখার্জিকে আমি অনুরোধ করব যে আমি জানি না তার কাছ অব্দি আমার এই ভিডিওটা পৌঁছবে কিনা, কিন্তু তারপর আমি বলবো যে তিনি যদি সিনেমার ব্যাপারে আরও একটু যদি বেশি যত্নবান হন, বা তিনি যদি সিনেমা নিয়ে যদি একটু কম এক্সপেরিমেন্ট করেন, তাহলে কিন্তু খুব ভালো হয়। দেখুন, সত্যি বলে সত্যি কিছু নেই, সেই সিনেমাটা কিন্তু একটা অন্য একটা লেভেলের সিনেমা ছিল। সেই সিনেমাটা কিন্তু খুব খুব ভালো একটা সিনেমা ছিল, কিন্তু সেই সিনেমাটা কিন্তু প্রশংসার দাবিদারও মানে রেখেছিল। আবার অতি উত্তম করতে গিয়ে সেখানে উত্তম কুমারকে নিয়ে আসা এআই এর ব্যবহারের মাধ্যমে কিন্তু সিনেমাটাকে কিন্তু রীতিমতো উত্তম কুমারকে কিন্তু অপমান করা হয়েছে, এরকম একটা ব্যাপার চলে এসেছে। আবার এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখিয়ে তিনটে টাইমলাইন না দেখালেও পারতো, একটা টাইমলাইন, ম্যাক্সিমাম দুটো টাইমলাইন তুমি দেখাও, সেটা ঠিক আছে। তিনটে টাইমলাইনকে এইভাবে দেখানো, দর্শকদেরও তো জিনিসটা ঠিকঠাক মতো হজম করতে হবে, সেই জিনিসটাও কিন্তু ঠিকঠাক মতো কিন্তু তিনি মানে করে উঠতে পারেননি, অ্যাটলিস্ট আমার কিন্তু তাই মনে হয়। তো আমার জন্য কিন্তু লহ গৌরাঙ্গের নামরে সিনেমাটা একদমই কিন্তু ওয়ার্ক করেনি। অন্যদের ক্ষেত্রে কতটা কি ওয়ার্ক করেছে সেটা আমি অতটা ভালো বলতে পারবো না, কিন্তু দু একটা রিভিউ আমি যা শুনেছি বা দেখেছি সেখানে কিন্তু তারাও যে খুব একটা ভালো বলেছে সেটা নয়, এবং তাদের পথেও যে আমি হাঁটছি সেই ব্যাপারটা নয়। আমি সিনেমাটা দেখে তবেই বলছি। হ্যাঁ, তবে এটা ঠিক, একদম লাস্টে একটা সিন রয়েছে, বাচ্চাকে ঈশা সাহা শুয়ে রয়েছে, সেখানে রক্তটা যেভাবে আসছে, সেই সিনটা এই সিনেমার মধ্যে আমি বলবো সব মানে বেস্ট সিন। আমার কাছে সিনেমার বেস্ট সিন লেগেছে একদম লাস্টের যে সিনটা, যেখানে ঈশা সাহা বাচ্চাকে শুয়ে আছে এবং রক্তটা আস্তে আস্তে ক্রমশ মানে ক্যামেরা সেই কালারটাকে ক্যাপচার করছে, সেই জিনিসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো এটাই ছিল লহ গৌরাঙ্গের নামে সিনেমার রিভিউ। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, এবং সিনেমাটা যারা দেখেছেন তাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আশা করি আপনারা আমার সাথে দ্বিমত হবেন না। টাটা, লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।